প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আমি আজকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি এই সম্পর্কে আজকে আলোচনা করব। তো এখন বলতে পারো যে এটা দ্বিতীয় অধ্যায়টা কেন? তো দ্বিতীয় অধ্যায় এই জন্যই যে আমার যেহেতু আমার বইটা সম্পূর্ণ হয়ে গেছে, সিলেবাস সম্পূর্ণ হয়ে গেছে, তো অনলাইন ক্লাসের মধ্যে দ্বিতীয় অধ্যায়টা নিই এবং আরও কিছু অধ্যায় নিই। যে প্রথম দিকে স্কুল চলাকালে আমি যে ক্লাসগুলো নিয়েছি সেগুলো আমি পুনরায় আলোচনা করব। তো তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে। তো জীবের বৃদ্ধি ও বংশগতি, এখানে লেখা আছে যে কোষ বিভাজন, তারপরে হচ্ছে কোষ বিভাজন কয় ধরনের, এদের সংক্ষিপ্ত বর্ণনা, এগুলো আলোচনা করা আছে। আমরা এগুলো আজকে শিখব। তো প্রথমেই বলে নিই কোষ কি। কোষ কি, কোষ কি বা কোষ কাকে বলে, তারপরে কোষ বিভাজন কাকে বলে, কোষ বিভাজন কাকে বলে, কত প্রকার। আচ্ছা, যাই হোক, এই ধরনের প্রশ্ন হয়ে থাকে। কোষ বিভাজন কত প্রকার, এটা হবে। আচ্ছা, কোষ কি? কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলা হয়। জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলা হয়। তো এই কোষ আবার বিভাজিত হয়ে সংখ্যা বৃদ্ধি ঘটায়। সেই হিসাবেই দেখা যায় জীবের বৃদ্ধি সংগঠিত হয়ে থাকে। যদি কোষ বিভাজিত না হতো তাহলে জীবের বৃদ্ধি সংগঠিত হতো না। সেই জন্যই জীবের বৃদ্ধি এবং বংশগতি এই ক্ষেত্রে কিন্তু কোষ বিভাজন হয় বিদায় জীবের বৃদ্ধি হয়ে থাকে, কোষ বিভাজন হয় বিদায় জীবের বংশগতি এখনও রক্ষা পেয়েছে। তো এখন কোষ বিভাজন কাকে বলে? যে প্রক্রিয়ায় একটা মাতৃকোষ দুটা অপত্য কোষের সৃষ্টি করে সেই প্রক্রিয়াকেই বলা হয় কোষ বিভাজন। আমি আবারও বলছি, যে প্রক্রিয়ায় একটা মাতৃকোষ বিভাজিত হয়ে অপত্য কোষের সৃষ্টি করে বা কোষের সংখ্যা বৃদ্ধি করে সেই প্রক্রিয়াকে বলা হয় কোষ বিভাজন। এখন এই কোষ বিভাজন হচ্ছে তিন প্রকার। কি কি? কোষ বিভাজন অ্যামাইটোসিস, এক নম্বর হচ্ছে অ্যামাইটোসিস, দুই নম্বর হচ্ছে মাইটোসিস, তিন নম্বর হচ্ছে মিওসিস। কোষ বিভাজন হচ্ছে তিন প্রকার। এক হচ্ছে অ্যামাইটোসিস, দুই মাইটোসিস, তিন নাম্বার হচ্ছে মিওসিস। এটা দেখা যাচ্ছে না। অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। আমি আজকে অ্যামাইটোসিস অংশ এবং মাইটোসিসের বৈশিষ্ট্য সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো অ্যামাইটোসিস কোষ বিভাজন কাদের ক্ষেত্রে হয়ে থাকে, কোন ধরনের জীবের ক্ষেত্রে হয়ে থাকে? অ্যামাইটোসিস কোষ বিভাজন হচ্ছে একদম এককোষী জীব, যেমন বা একদম অতি ক্ষুদ্র অনুন্নত শ্রেণীর যেগুলো আছে এবং অণুজীব, এদের মধ্যেও কিন্তু অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে থাকে। যেমন ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, অ্যামিবা ইত্যাদি এককোষী জীবের মধ্যে এই অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজিত হয়ে বংশবৃদ্ধি করে। এই ধরনের কোষ বিভাজনে নিউক্লিয়াসটা হচ্ছে এক ধরনের ডাম্বেল আকৃতির হয়ে সরাসরি মাঝামাঝি বিভাজিত হয়ে দুইটা অপত্য কোষের সৃষ্টি করে। আমি একটু ছবির সাহায্যে দেখানোর চেষ্টা করছি। অ্যামাইটোসিস কোষ
যে অংশটা সেটা তার চিত্রসহ দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ অ্যামাইটোসিস কোষের মধ্যে প্রথমে নিউক্লিয়াসটা গোল থাকবে, কোষটাই গোল থাকবে। তো এই অংশ এখানকার নিউক্লিয়াসটা এরকম কেন? কারণ এদের নিউক্লিয়াস হচ্ছে অসম্পূর্ণ, এখানে ক্রোমাটিন জালিকা আছে অথবা অন্যান্য উপাদানগুলো নাই, মানে এরকম নিউক্লিওলাস আছে, মানে বিভিন্ন আছে, রাইবোজোম দানা থাকে না, আরও কোষের মধ্যে বিভিন্ন অঙ্গাণুগুলোও থাকে না, অর্থাৎ অসম্পূর্ণ থাকে। কি বলা হয় যে প্রাককেন্দ্রিক কোষ যেটা বলা হয়ে থাকে। তো এটা যখন বিভাজিত হবে তখন কিছুটা ডাম্বেল আকৃতির হবে। সেটা কীরকম হয়ে থাকে? ডাম্বেল আকৃতির বলতে গেলে হচ্ছে যে ওই পুরো এটাই একটু লম্বাটে বিভাজনের মতো হয়ে থাকে। আমি একটু ছবির সাহায্যে বোঝানোর চেষ্টা করছি, আসলে বললে তো সবসময় বোঝা যায় না। তো এই নিউক্লিয়াসটাও এরকম সরাসরি নিউক্লিয়াসটাও এরকম লম্বালম্বিভাবে বিভাজিত হতে থাকে। তো এক পর্যায়ে অর্থাৎ এই অংশটা চেপে যায়, এইভাবে চেপে মাঝ বরাবর চাপের সৃষ্টি হয়ে থাকে। আর এখানে হচ্ছে এরকম লম্বালম্বি একটা অংশ। তো আমি আরেকটু দেখানোর চেষ্টা করছি। এভাবে চেপে যায়। তো এটা দেখা গেছে প্রায় লম্বালম্বি আলাদা হয়ে যাচ্ছে এরকম অংশটা। পরবর্তীতে কি হবে? পরবর্তীতে দেখা যাবে এই অংশটাই সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, অর্থাৎ এইভাবে পৃথক হয়ে গেছে এরকম। এখন এখানে নিউক্লিয়াস দুটো পৃথক হয়ে আলাদা হয়ে যায়, অর্থাৎ আলাদা হয়ে যায় বা পৃথক হয়ে যায় বলা হয়। তো এই যে একটা কোনো ঝামেলা ছাড়া সরাসরি বিভাজিত হয়, সেটা কোথায়? অ্যামাইটোসিস প্রক্রিয়ায়। অ্যামাইটোসিস কোষ বিভাজন। এখানে সাইটোপ্লাজম হচ্ছে এই অংশটা, আর এটা হচ্ছে নিউক্লিয়াস। আর এই যে মাঝখানে যে চেপে গেছে এটাকে খাঁজ বা ভাঁজ বলা হয়ে থাকে। তো এইভাবে অ্যামাইটোসিস প্রথমে নিউক্লিয়াসটা এখানে সরাসরি, এখানে কোনোটাই আলাদাভাবে বিভক্ত হয় না, সরাসরি সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস দুইটাই ডাম্বেল আকৃতির হয় এবং মাঝ বরাবর চেপে যায়, খাঁজের সৃষ্টি হয় বা ভাঁজের সৃষ্টি হয়। পরবর্তীতে এই মাঝ বরাবর থেকে দুইটাই আলাদা হয়ে যায় বা পৃথক হয়ে যায়, তখন দুইটা অপত্য কোষের সৃষ্টি করে। এখন এখানে মাতৃকোষ কোনটা আর অপত্য কোষ কোনটা? মাতৃকোষ কোনটাকে বলা হয়, অপত্য কোষ কোনটাকে বলা হয়? এখানে এটা হচ্ছে মাতৃকোষ, আর এগুলো হচ্ছে বিভাজনের পর্যায়। তো এক পর্যায়ে যে দুইটা কোষ, পৃথক দুইটা কোষে সৃষ্টি হয় সেটা হচ্ছে অপত্য কোষ। অর্থাৎ এখানে কয়টা অপত্য কোষ সৃষ্টি হয়েছে? দুইটা অপত্য কোষের সৃষ্টি হয়েছে, একটা এটা আর একটা হচ্ছে এটা, অপত্য কোষের সৃষ্টি হয়ে থাকে। এখানে আমরা এভাবে দিতে পারি, এটা। তো যাই হোক, আমার মনে হয় না যে আর বলতে হবে। অর্থাৎ এখানে আমি প্রথমে বললাম তো যে সরাসরি চেপে মাঝখানে খাঁজের সৃষ্টি হয়, এই খাঁজ থেকে দুইটা সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস সহ দুইটা অংশ পৃথক হয়ে যায় এবং অপত্য কোষে সৃষ্টি করে। অর্থাৎ এখানে দেখা গেছে যে সরাসরি মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম বিভক্ত হয়ে দুইটা অপত্য কোষের সৃষ্টি করে। যেহেতু এটা সরাসরি অপত্য কোষের সৃষ্টি করে, সেজন্য এটাকে প্রত্যক্ষ কোষ বিভাজনও বলে। প্রত্যক্ষ কোষ বিভাজনও বলা হয়ে থাকে।
তো প্রিয় শিক্ষার্থী, এরপরে হচ্ছে মাইটোসিস। মাইটোসিস হচ্ছে উন্নত শ্রেণীর প্রাণীর ও উদ্ভিদের দেহকোষ, এগুলো হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে থাকে। আর মাইটোসিস প্রক্রিয়ায় দেখা গেছে যে মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয় এবং সেখানেও কিন্তু সম আকৃতির, সমগুণ সম্পন্ন, সমান বৈশিষ্ট্য সম্পন্ন বা গুণ সম্পন্ন এবং সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষের সৃষ্টি হয়ে থাকে। সেখানে মাতৃকোষে যে কয়টা অপত্য ক্রোমোজোম থাকে, মাতৃকোষে যে কয়টা ক্রোমোজোম থাকে, আর প্রত্যেকটা অপত্য কোষে কিন্তু সেই সমান সংখ্যক ক্রোমোজোম থাকবে। আর হচ্ছে যে বলা হয় যে এদের মধ্যে দৈর্ঘ্য প্রস্থ, মানে ওই মাইটোসিস কোষ বিভাজনের ফলে কিন্তু দৈর্ঘ্য প্রস্থে প্রসারিত হয়ে থাকে বা বৃদ্ধি পেতে থাকে। আর এই ধরনের বিভাজনের দ্বারা উদ্ভিদের ভাজক টিস্যু কোষের সংখ্যার বৃদ্ধি ঘটে থাকে। মাইটোসিস কোষ বিভাজনের ফলে কিন্তু উদ্ভিদের দেহ বৃদ্ধি পেতে থাকে, অর্থাৎ বড় হতে থাকে এবং দৈর্ঘ্যে বড় হয়। তারপরে হচ্ছে বের বলা হয়, যেটাকে চওড়া বলি আমরা। একটা উদ্ভিদের ক্ষেত্রে যেমন বলা যায় যে উদ্ভিদ তো শুধু নিচের থেকে উপর দিকে লম্বা হয় না, আস্তে আস্তে দেখা যায় একটা গাছ কেমন মোটা হতে থাকে এবং এই মোটা হওয়ার ক্ষেত্রেও কিন্তু এর দৈহিক বৃদ্ধি ঘটে থাকে। সেজন্য আর সেই বিভাজনটা কোত্থেকে হয়ে থাকে? মাইটোসিস কোষ বিভাজনের ফলেই কিন্তু বের বৃদ্ধি পেতে থাকে এবং লম্বায়ও বৃদ্ধি পেতে থাকে। শুধুমাত্র দেহকোষ বিভাজনের ক্ষেত্রেই উন্নত শ্রেণীর জীবের, সেটা বলা হয় উদ্ভিদ ও প্রাণী, সেক্ষেত্রে দেহকোষ বিভাজিত হয়ে থাকে কিসের মাধ্যমে? মাইটোসিস কোষ বিভাজন বা মাইটোসিস পদ্ধতিতে। আর এখানে মাইটোসিসের বৈশিষ্ট্য বলা হয়ে গেছে, যেমন বললাম যে একবার বিভাজিত হয়ে সম আকৃতির, সমগুণ সম্পন্ন, সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। তো এগুলোই হচ্ছে বৈশিষ্ট্য। যেমন মাইটোসিসের বৈশিষ্ট্য হচ্ছে যে কোষ বিভাজন, দেহকোষের এক ধরনের বিভাজন পদ্ধতি। তারপরে হচ্ছে মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হবে। তারপরে হচ্ছে সমগুণ সম্পন্ন এবং সম আকৃতির ক্রোমোজোম বিশিষ্ট। মাইটোসিস কোষ বিভাজন এর বৈশিষ্ট্য হচ্ছে এটা দেহকোষের সম্পন্ন হয়ে থাকে, দেহকোষের বিভাজিত হয়ে থাকে। তারপর হচ্ছে পরেরটা হচ্ছে নিউক্লিয়াস একবার বিভাজিত হবে। তারপরে হচ্ছে 2 নম্বর হচ্ছে সমগুণ সম্পন্ন অপত্য কোষের সৃষ্টি হবে। মাতৃকোষের সমগুণ সম্পন্ন, মাতৃকোষের সমগুণ সম্পন্ন হবে, দুটি অপত্য কোষের সৃষ্টি হবে। আর এই ধরনের বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকবে, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা সমান থাকবে। সম সংখ্যক ক্রোমোজোম। তারপরে কি এটা হচ্ছে ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকবে এবং সম আকৃতির, মাতৃকোষের সম আকৃতির আকৃতিতেও সমান হতে হবে, সমান বড় হবে। তো এইভাবে আমরা বৈশিষ্ট্যগুলো জানতে পারি বা লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, এখানে একটু দেখো যে মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্যগুলো আমরা মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্যগুলো বলতে গেলে আমরা কিভাবে লিখতে পারি যে মাইটোসিস কোষ বিভাজন দেহকোষে সংগঠিত হয়
এটা একটা বৈশিষ্ট্য। এবং মাতৃকোষ মাইটোসিস বিভাজনে নিউক্লিয়াস একবার বিভাজিত হবে। তারপরে হচ্ছে মাতৃকোষের সমগুণ সম্পন্ন অর্থাৎ সমগুণ সম্পন্ন অপত্য কোষগুলো থাকবে। তারপরে মাতৃকোষের সমসংখ্যক ক্রোমোজোম থাকবে। অপত্য কোষের মধ্যে মাতৃকোষের সমসংখ্যক ক্রোমোজোম থাকবে এবং মাতৃকোষের সম আকৃতি বিশিষ্ট অপত্য কোষের সৃষ্টি হয়ে থাকে। তো এই ছিল হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য। এরপরে হচ্ছে মাইটোসিস কোথায় হয়, মাইটোসিস কোষ বিভাজন কোথায় সংঘটিত হয়ে থাকে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কোথায় হয় বা সংঘটিত হয়। মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে প্রকৃত নিউক্লিয়াসযুক্ত জীবের দেহকোষে সংঘটিত হয়, সেটা তো আগেই বলেছি। এরপরে হচ্ছে দেহের কোন অংশে বেশি হয়ে থাকে, যেমন উদ্ভিদের ক্ষেত্রে বর্ধনশীল অংশের ভাজক টিস্যু, বর্ধনশীল অংশের ভাজক টিস্যু যেমন কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণমূল, ভ্রূণমুকুল। এখন এখানে একটু প্রশ্ন আছে, তোমরা ক্লাসে থাকলে অবশ্যই এটা জিজ্ঞেস করতে। ভ্রূণমূল, ভ্রূণমুকুল, ভ্রূণমূল এবং ভ্রূণমুকুল। আমি এটা পরে বলছি। তো এখানে হচ্ছে কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুল, ভ্রূণমূল, বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদিতে এরকম বিভাজন দেখা যায়। তো প্রাণীদেহের দেহকোষে তারপরে হচ্ছে ভ্রূণের পরিবর্ধনের সময়, নিম্ন শ্রেণীর প্রাণীর ও উদ্ভিদের অযৌন জননের সময় এই ধরনের বিভাজন সংঘটিত হয়ে থাকে। এখন এই যে ভ্রূণমূল, এটা কি? এই ভ্রূণটা হচ্ছে যখন একটা চারা গাছ গজানোর জন্য বীজ বপন করা হয়ে থাকে, এরকম হয়ে থাকে। তো দেখা গেছে, আমি উল্টা এঁকেছি, এরকম একটা চোখের মতো থাকে বীজ গজাতে গেলে। তো সেখান থেকে দেখা যায় যে এই দ্বিবীজপত্রী উদ্ভিদের বেলায় যেমন এই বীজটাই বীজপত্র হয়ে যায়, বীজটাই কিন্তু বীজপত্র হয়ে যাবে। তো এখান থেকে দেখা গেছে যে ভ্রূণমুকুল সৃষ্টি হবে পাতা হওয়ার জন্য, এবং এখান থেকে মূল সৃষ্টি হবে মাটির গভীরে যাওয়ার জন্য। তো এই যে কচি মূল এবং কচি মুকুল, এটার এই অংশ, এই যে মুকুল প্রথম, অর্থাৎ একটা চারা গাছের প্রথম যে মুকুল সৃষ্টি হয় সেটাকেই বলা হয় ভ্রূণমুকুল। এবং এখান থেকে প্রথম যে মূল সৃষ্টি হয় সেটাই হচ্ছে ভ্রূণমূল। ঠিক আছে। এরপরে প্রাণীদের ক্ষেত্রে বলা হয়েছে ভ্রূণের পরিবর্ধনের সময়, প্রাণীর ক্ষেত্রে বলা হয়েছে যে ভ্রূণের পরিবর্ধন, গর্ভাবস্থায় যখন কোনো একটা অর্থাৎ যখন বাচ্চা গর্ভে থাকে তখন একদম ছোট থেকে একটা পিণ্ড থেকে আস্তে আস্তে বড় হয়, সেখান থেকে হাত পায়ের সৃষ্টি হয়। তো এই যে পিণ্ড অর্থাৎ জননকোষ শেষ হওয়ার পর জাইগোট সৃষ্টি হয়, এই জাইগোটের পরে যখন তার দেহকোষের বিভাজন সংঘটিত হতে থাকে সেখান থেকে কিন্তু আস্তে আস্তে পিণ্ডটা বড় হয়ে সেখান থেকে হাত পায়ের সৃষ্টি হয়, মাথাটা একটু আলাদা হতে থাকে। তো এই যে ওই পিণ্ড থেকে যে আস্তে আস্তে বড় হওয়া, সেটাকেই বলা হয়েছে ভ্রূণের পরিবর্ধন। তো এই সময়গুলোতে মাইটোসিস কোষ বিভাজন হয়ে থাকে। এরপরে বলছে নিম্ন শ্রেণীর প্রাণীর ও উদ্ভিদের অযৌন জননের সময়। নিম্ন শ্রেণীর প্রাণীর উদ্ভিদের অযৌন জননের ক্ষেত্রে দেখা গেছে স্পোরগুলো একটা থেকে বারবার বিভাজিত হয়ে আরও অনেকগুলো স্পোরের সৃষ্টি হয়ে থাকে। তো এই যে বারবার বিভাজিত হয় সেটাও কিন্তু এই মাইটোসিস বিভাজনের
বিভাজনের মাধ্যমে সম্ভব হয়ে থাকে। সেজন্য বলা হয়েছে নিম্ন শ্রেণীর প্রাণীর ও উদ্ভিদের অযৌন জননের সময় এই ধরনের বিভাজন সংঘটিত হয়। তো প্রিয় শিক্ষার্থী, আমি মাইটোসিস কোষ বিভাজনের যে বিভাজন পদ্ধতি সেই সম্পর্কে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।